Singapore Airlines flight from London hit by severe turbulence, one fatality. লন্ডন থেকে ছেড়ে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভয়াবহ ঝড়ের কবলে একজনের মৃত্যু। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নলেজ 7 অজর। আশা করছি সকলে ভালো আছেন। আমরা বরাবরের ন্যায় আজও একটি এডিটোরিয়াল নিয়েছি অনুবাদের জন্য, আর আজকের এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে দ্য মনিটর নামক পত্রিকা থেকে। সো আজকের এডিটোরিয়ালটি আমরা সম্পূর্ণ ভেঙে ভেঙে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব এবং এখানকার যে নতুন নতুন ওয়ার্ডস, ফ্রেজ, ইডিয়মস রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। পাশাপাশি আমরা স্ট্রাকচারগুলো বেশি দেখার চেষ্টা করব, স্ট্রাকচারগুলো বেশি খেয়াল রাখবো। তার কারণ হচ্ছে স্ট্রাকচার যদি আপনি ভালো করতে পারেন, বেশি বেশি স্ট্রাকচার শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি রিডিংয়ে ভালো করবেন। আর আপনারা যারা আইএলটিএসের শিক্ষার্থী আছেন, চাকরির পরীক্ষার্থী আছেন, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই জানেন যে রিডিং স্কিল কতটা গুরুত্বপূর্ণ। যার রিডিং স্কিল যার যত ভালো, তার ওভারঅল ইংলিশ স্কিল তত ভালো। রিডিংয়ে ভালো করলে আপনি রাইটিংও ভালো করবেন, ঠিক আছে। সো যাই হোক, আর বেশি কথা বলবো না। আমাদের হেডলাইনটি হচ্ছে যে সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইট ফ্রম লন্ডন হিট বাই সিভিয়ার টার্বুলেন্স, ওয়ান ফ্যাটালিটি। সো এবারে আমাদের সাবজেক্টটা হচ্ছে যে সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইট ফ্রম লন্ডন, এই পুরোটা আমাদের সাবজেক্ট, ভার্ব হচ্ছে হিট। তাহলে প্রথমে একটা কথা বলে রাখি, আপনি যখন একটা বাক্য অনুবাদ করবেন, ঠিক আছে, বড় একটা বাক্যটা একটু ভেঙে ভেঙে অনুবাদ করার চেষ্টা করবেন। পুরোটা আপনি পড়ে ফেললেন, শেষে গিয়ে শেষ করে মেলানোর চেষ্টা করলেন, সেভাবে কিন্তু হবে না, ঠিক আছে। আপনি যদি একটু অ্যাডভান্স হন তাহলে হতে পারে, বাট যদি একটু দুর্বল হয়ে থাকেন তাহলে কিন্তু ভেঙে ভেঙে অনুবাদ করতে হবে। আর এই ভাঙার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা ফ্রেজকে আলাদা করবেন, ঠিক আছে। ফ্রেজকে আলাদা করবেন, তারপর ক্লজকে আলাদা করবেন। এখন ফ্রেজকে আলাদা করার পর, ফ্রেজ কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে। একটা ফ্রেজ আলাদা করার পর আপনি এই ফ্রেজের অর্থটা কীভাবে তুলবেন। ফ্রেজের অর্থটা হচ্ছে, আপনি সবসময় খেয়াল রাখবেন যে একটা ফ্রেজে একটা হেডওয়ার্ড থাকে, যেই হেডওয়ার্ডকে কেন্দ্র করে বড় একটা ফ্রেজ তৈরি হয়। ওই ফ্রেজের ওই হেডওয়ার্ডের পূর্বে কিছু ওয়ার্ড থাকে যেগুলো ওই হেডওয়ার্ডকে মডিফাই করে, পরে কিছু শব্দ থাকে যেগুলো ওই হেডওয়ার্ডকে মডিফাই করে। যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইট ফ্রম লন্ডন, এই পুরো ফ্রেজের হেডওয়ার্ডটা হচ্ছে আমাদের ফ্লাইট শব্দটি। ফ্লাইট মানে কি? বিমান যাত্রা বা উড্ডয়ন, ঠিক আছে, ফ্লাই থেকে। তাহলে ফ্লাইট বিমান যাত্রা। এখন ফ্লাইট কেমন ফ্লাইট, কোথাকার ফ্লাইট, সেটাকে মডিফাই করার জন্য পূর্বে একটা নাউন ফ্রেজ আনা হচ্ছে যে সিঙ্গাপুর এয়ারলাইন্স মানে সিঙ্গাপুরের যে বিমান ব্যবস্থাপনা তাদের ফ্লাইট। তাহলে কি হলো যে এই সিঙ্গাপুর এয়ারলাইন্স নাউন ফ্রেজটা কী করলো, এই ফ্লাইট নাউনকে মডিফাই করলো অ্যাডজেক্টিভ মডিফায়ার হয়ে। মানে কি, একটা নাউন বা একটা নাউন ফ্রেজ আর একটা নাউনকে মডিফাই করতে পারে। যখন একটা নাউন ফ্রেজ একটা নাউনকে মডিফাই করে, তখন সেটা হয় নাউন মডিফায়ার বা নাউন অ্যাডজেক্টিভ। সেই হিসেবে এই সিঙ্গাপুর এয়ারলাইন্স এটা এই ফ্লাইটের নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এইভাবে যদি বলি ফ্লাইট কেমন ফ্লাইট, কোথাকার ফ্লাইট, সেটা হচ্ছে যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট। এটা গেল। এখন এই ফ্লাইটকে আরও একটু মডিফাই করবে যে এই ফ্লাইটটি কোথা থেকে এসেছে, কোথাকার ফ্লাইট, সেটা হচ্ছে যে ফ্রম লন্ডন থেকে আসা বা লন্ডনের, ঠিক আছে, যে ফ্লাইট কোথাকার ফ্লাইট, ফ্রম লন্ডন থেকে আসা। তাহলে পুরোটির অর্থ যদি আমরা ধরি যে লন্ডন থেকে ছেড়ে আসা বা লন্ডন থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট, কী হলো, আমাদের সাবজেক্ট চলে গেল, ভার্ব হচ্ছে যে হিট। এখানে মূলত হিট, এই ওয়াজ হিট ছিল। আপনারা জানেন যে হেডলাইনের ক্ষেত্রে সবসময় অক্সিলারি ভার্বগুলো উজ্জ্বল রাখা হয়, সেই হিসেবে এখানে ওয়াজ হিটের পরিবর্তে শুধু হিট রাখা হয়েছে। আর হিট ভার্বের ফর্ম মানে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 উভয় তিনটি একই রকম, এই কারণেই পরিবর্তন নেই। সো মূলত ছিল যে ওয়াজ হিট অর্থ কী হবে, যে আঘাতপ্রাপ্ত হয়েছে। হিট মানে কি? আঘাত করা। সো ওয়াজ হিট আঘাতপ্রাপ্ত হয়েছে, নিজে কোনো কিছুকে আঘাত করেনি, প্যাসিভে লেখা হয়েছে। এর কারণে সেন্স হচ্ছে যে এটাকেই কেউ আঘাত করেছে, এটা আঘাতপ্রাপ্ত হয়েছে। সো ওয়াজ হিট আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন কীভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা কিন্তু পরে বাই দিয়ে বলা হচ্ছে যে বাই সিভিয়ার টার্বুলেন্স। সিভিয়ার মানে কি? সিভিয়ার মানে হচ্ছে তীব্র, প্রচুর, প্রচণ্ড। আর টার্বুলেন্স শব্দটির অর্থ যদি আমরা দেখি একটু, টার্বুলেন্সের যে আক্ষরিক অর্থ সেগুলো হচ্ছে হাঙ্গামা, কোলাহল, অবাধ্যতা। আর এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে মিনিং সেটা হচ্ছে যে তীব্র ও প্রচণ্ড গতিসম্পন্ন বাতাস, ঠিক আছে। টার্বুলেন্সের এখানে অর্থ হচ্ছে তীব্র বা গতিসম্পন্ন বাতাস। তাহলে কি হলো যে ওয়াজ হিট আঘাতপ্রাপ্ত হয়েছে, কি কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়েছে? বাই সিভিয়ার টার্বুলেন্স, তীব্র বা প্রচণ্ড বা ভয়াবহ বাতাস কর্তৃক বা ঝড় কর্তৃক কী হয়েছে? আঘাতপ্রাপ্ত হয়েছে। তারপরে বলা হচ্ছে যে ওয়ান ফ্যাটালিটি, একটা মৃত্যু, বা এই ফ্যাটালিটির অর্থ হচ্ছে যে মৃত্যুর ঘটনা, হতাহত, এরকম। সো এখানে বোঝানো হচ্ছে যে একজনের মৃত্যু হয়েছে, এরকম একটা সেন্স তৈরি করা হচ্ছে। আর এটা যেহেতু হেডলাইন, জাস্ট একটা ফ্রেজ দেওয়া হয়েছে ওয়ান ফ্যাটালিটি মানে একজনের মৃত্যু। দেয়ার ইজ ওয়ান ফ্যাটালিটি হ্যাজ হ্যাপেন্ড, ওয়ান ফ্যাটালিটি ওয়াজ অকার্ড, এরকম কিন্তু কিছু লেখা হয়নি হেডলাইন হওয়ার কারণে, ঠিক আছে। এই ওয়ান ফ্যাটালিটি এটা কিন্তু ব্যাখ্যা করবে মেন যে
বাক্য শুরু হবে তখন। আর এখানে মাঝখানে কমা ব্যবহার করা হয়েছে, এখানে মূলত অ্যান্ড ছিল। হেডলাইনের ক্ষেত্রে কনজাংশনগুলোর পরিবর্তে অ্যান্ড, কোলন, সেমিকোলন, হাইফেন বিভিন্ন প্রকার পাংচুয়েশন ব্যবহার করা হয়। তাহলে কি হলো, সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইট ফ্রম লন্ডন, এই পুরো নাউন ফ্রেজটি হচ্ছে আমাদের সাবজেক্ট, ওয়াজ হিট হচ্ছে ভার্ব ফ্রেজ, প্যাসিভে লেখা হয়েছে, বাই সিভিয়ার টার্বুলেন্স এটা হচ্ছে আপনারা জানেন যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় বাই দিয়ে ব্যবহার করা হয়, সেই হিসেবে এখানে বাই সিভিয়ার টার্বুলেন্স মানে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, কি কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়েছে, বা সিভিয়ার টার্বুলেন্স তীব্র বা প্রচণ্ড ঝড়ো হাওয়ার কর্তৃক বা ঝড়ো হাওয়ার মাধ্যমে। আর এই বাই সিভিয়ার টার্বুলেন্স এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে আঘাতপ্রাপ্ত হয়েছে, কীভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, উত্তর দিচ্ছে যে বাই সিভিয়ার টার্বুলেন্স, যে তীব্র বাতাসের মাধ্যমে। আর ওয়ান ফ্যাটালিটি একজনের মৃত্যু। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুমত হচ্ছে যে লন্ডন থেকে ছেড়ে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভয়াবহ ঝড়ের কবলে একজনের মৃত্যু। সো এখানে আমি কিন্তু এভাবে লিখতে পারতাম যে লন্ডন থেকে ছেড়ে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভয়াবহ ঝড়ের কবলে পড়লে একজনের মৃত্যু হয়, এভাবে লিখতে পারতাম। এভাবে লিখলে কিন্তু একটু সুন্দর হতো, ঠিক আছে। কিন্তু আপনি পত্রিকার হেডলাইনগুলো দেখবেন, সেখানে কিন্তু সংক্ষেপে লেখা হয়, ঠিক আছে, যে ভয়াবহ ঝড়ের কবলে একজনের মৃত্যু, এই মানে মূল কথাটুকু বলে দেওয়া হয়। সেই হিসেবে আমি অনুবাদটাও সেইভাবে লেখার চেষ্টা করেছি। তারপরে আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ঢাকা, ওয়ান পারসন ডাইড ওয়াইল সেভারাল আদার্স ওয়ার ইনজুর্ড ওয়েন আ সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইট ফ্রম লন্ডন টু সিঙ্গাপুর ওয়াজ হিট বাই সিভিয়ার টার্বুলেন্স অন May 21। সো খেয়াল করুন, প্রথমে কী করা হয়েছে, আমাদের বাংলাদেশের রাজধানীর নাম ঢাকাটি লেখা হয়েছে। তার কারণ কি? কারণ হচ্ছে এই স্ট্রাকচারটা খেয়াল রাখবেন আপনারা। এই পত্রিকার যে মূল বাক্য যেখান থেকে শুরু হয়, মূল আর্টিকেল যেখান থেকে শুরু হয় হেডলাইনের পরে, সেক্ষেত্রে এই যে তথ্যটি বা যে আর্টিকেলটি এডিটোরিয়ালটি লেখা হচ্ছে, সেই এডিটোরিয়ালটি কোন জায়গা থেকে লেখা হচ্ছে, যে নিউজ এজেন্সি থেকে লেখা হচ্ছে, সেই নিউজ এজেন্সিটা কোথায়, সেটা কি বাংলাদেশে না কোন দেশে, বা বাংলাদেশের কোন জায়গায় অবস্থিত। যেহেতু দ্য মনিটর এটা বাংলাদেশে একটা নিউজ এজেন্সি এবং তারা ঢাকায় বসে, ঢাকায় থেকে, বা তাদের হেড কোয়ার্টার হচ্ছে ঢাকায়, এই কারণে তারা কি করেছে, প্রথমে ঢাকা মানে তাদের একটা পরিচয় তুলে ধরেছে, তারা ঢাকা থেকে লিখছে এরকম। আবার অনেক সময় কোন জায়গা সম্পর্কিত লেখা হচ্ছে সেটাও কিন্তু অনেক সময় লেখা হয়। এটা যেহেতু ঢাকা সম্পর্কিত না, ঢাকায় বসে লেখা হয়েছে, ঢাকার এজেন্সিতে লেখা হয়েছে, এই কারণে ঢাকা শব্দটি প্রথমে যুক্ত করা হয়েছে। তাহলে এটা সবসময় খেয়াল রাখবেন যে হেডলাইনের পরে কখনো কখনো যে বাক্যটি শুরু হয় একটা জায়গার নাম দিয়ে, যে জায়গার নাম দিয়ে নির্দেশ করা হয় যে এই জায়গায় বসে এডিটোরিয়ালটি লেখা হয়েছে, অথবা এই জায়গা সম্পর্কে আজকের এডিটোরিয়ালটি লেখা হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো ঢাকা গেল আমাদের। তারপর মূল বাক্য শুরু হচ্ছে যে ওয়ান পারসন ডাইড, খুবই সিম্পল। ওয়ান পারসন একজন ব্যক্তি, পারসন নাউন, ওয়ান নামারাল অ্যাডজেক্টিভ যেটা না পারসন নাউনকে মডিফাই করছে। সো ওয়ান পারসন নাউন ফ্রেজ, একজন ব্যক্তি, সাবজেক্ট, ভার্ব হচ্ছে ডাইড, মৃত্যুবরণ করছে, পাস্ট সিম্পল টেন্স ডাইড, মরে গেছে, মৃত্যুবরণ করেছে। তার পাশাপাশি বলা হচ্ছে যে ওয়াইল, অপরদিকে, সেই সাথে, একই সময়ে। ওয়াইলের কিন্তু বিভিন্ন অর্থ, বিশেষ করে এটা সময় নির্দেশ করে, ঠিক আছে। সো ওয়াইল, একই সময়ে, এই ওয়াইলটি এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে, যে ওয়াইল একই সময় কী হয়েছে, সেভারাল আদার্স, অন্য বেশ কয়েকজন কি হয়েছে, ওয়ার ইনজুর্ড, আহত হয়েছে। এখানেও কিন্তু প্যাসিভে লেখা হয়েছে, কারণ তারা নিজেরা কোনো কিছুকে ইনজুর করেনি, মানে অন্য কাউকে আঘাত করেনি, এবং তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, এই কারণে কী করেছে, প্যাসিভ লেখা হয়েছে। ওয়াইল সেভারাল আদার্স, অন্যান্য বেশ কয়েকজন, ওয়ার ইনজুর্ড, আঘাতপ্রাপ্ত হয়েছে, আহত হয়েছে। কখন আহত হয়েছে, খেয়াল করুন যে হোয়েন, যখন সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইট ফ্রম লন্ডন টু সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট, এই ফ্লাইটটি কোথাকার, ফ্রম লন্ডনের, এবং লন্ডন, এই ফ্লাইটটি কোন জায়গাগামী সেটাও কিন্তু নির্দেশ করা হয়েছে, টু সিঙ্গাপুর। সো এখানে একটা সূক্ষ্ম বিষয়, সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা নাউনকে মডিফাই করতে হলে, যে নাউনকে মডিফাই করবে ওই নাউনের ঠিক পূর্বে আসবে কোনো শব্দ মডিফায়ার, অথবা ঠিক পরে আসবে। যেমন এখানে ফ্লাইট শব্দকে মডিফাই করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স, তার ঠিক পূর্বে এসেছে, এবং ফ্রম লন্ডন এটা ঠিক পরে এসেছে। কিন্তু আমি কিন্তু বললাম যে টু সিঙ্গাপুর, এই অংশটিও ফ্লাইটকে মডিফাই করছে। এখন কথা হচ্ছে যে আপনারা এটা মনে রাখবেন যে এই বিশেষ করে প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো, বা এই প্রিপোজিশনাল ফ্রেজ যখন কোনো নাউনকে মডিফাই করে, তখন যে নাউনকে মডিফাই করবে সেই নাউন থেকে অনেক দূরেও বসতে পারে। এটা কিন্তু ইংলিশে কমন বা দেখা যায়। সো এখানে এই
ফ্রম লন্ডন ফ্লাইটকে মডিফাই করছে টু সিঙ্গাপুর, এটাও এই ফ্লাইটকে মডিফাই করছে যে ফ্লাইট কোথা থেকে আসা, ফ্রম লন্ডন থেকে আসা, এবং এটা কোন জায়গায় যাবে, কোন জায়গা গামী সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে টু সিঙ্গাপুর গামী। তাহলে কি হলো যে যখন সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইট ফ্রম লন্ডন টু সিঙ্গাপুর, যে লন্ডন থেকে ছেড়ে আসা সিঙ্গাপুর গামী, এই দেখুন মডিফায়ারের অর্থ কিন্তু আগে হবে যে ফ্রম লন্ডন থেকে ছেড়ে আসা টু সিঙ্গাপুর গামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওয়াজ হিট আঘাতপ্রাপ্ত হয়েছে বাই সিভিয়ার টার্বুলেন্স, প্রচণ্ড বা তীব্র ঝড়ো হাওয়ার মাধ্যমে কোন দিন আঘাতপ্রাপ্ত হয়েছে অন মে 21, মের 21 তারিখে। তাহলে এই যে অন মে 21 এটাও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা টাইম নির্দেশ করছে, যেটা আবার কি করছে এই যে ওয়াজ হিট এই ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে আঘাতপ্রাপ্ত হয়েছে, কখন আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা উত্তর দিচ্ছে অন মে 21, মের 21 তারিখে। তাহলে এই পুরো যে সেন্টেন্স আমাদের সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে এবং দুটো ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। এখানে এই যে ওয়াইল এবং হোয়েনের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, দেখুন এই যে ওয়ান পারসন ডাইড, একজন ব্যক্তি মারা গেছে, সেই সাথে একই সময়ে পাশাপাশি ওয়াইল অন্যদিকে বা একই সময়ে সেভারাল আদার্স ওয়ার ইনজুর্ড, অন্য বেশ কয়েকজন আহত হয়েছে। এখন এই যে একজন মৃত্যুবরণ করেছে, পাশাপাশি সেই সাথে একই সময়ে অন্যান্য কয়েকজন আহত হয়েছে, এগুলো কখন হয়েছে? এগুলো হয়েছে এই হোয়েন সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইট ফ্রম লন্ডন টু সিঙ্গাপুর ওয়াজ হিট, মানে লন্ডন থেকে ছেড়ে আসা সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট আঘাতপ্রাপ্ত হয়েছিল। যখন হয়েছিল তখন এই দুইটি ঘটনা ঘটেছিল। ঠিক আছে, তাহলে এই যে হোয়েন যখন ঘটেছিল এই যে এই ক্লজটা কিন্তু এই প্রথম দুটো ক্লজকে ধরছে যে একজন ব্যক্তি মারা গেছে এবং অন্য কয়েকজন আহত হয়েছে। কোন সময়? যখন একটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট কি হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছিল সিভিয়ার টার্বুলেন্সের মাধ্যমে। তাহলে আমাদের সাজানো যে অনুবাদ সেটা হচ্ছে যে ঢাকা গত 21 মে লন্ডন থেকে ছেড়ে আসা সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট তীব্র ঝড়ের কবলে পড়লে একজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ফ্লাইট SQ321 operated by a Boeing 777-300ER was diverted to Suvarnabhumi Airport in Thailand's Bangkok, where it made an emergency landing at 3:45 p.m. local time. So খেয়াল করুন, এখানে কিন্তু একটু অনুবাদ একটু কমপ্লেক্স হবে যে ফ্লাইট SQ23, এখানে মূলত প্রত্যেকটা বিমান যাত্রা বা প্রত্যেকটা ফ্লাইটের কিন্তু আলাদা একটা কোড থাকে। আপনারা যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা কিন্তু জানেন যে আপনি যে ফ্লাইটে যাবেন সেই ফ্লাইটের একটা কোড থাকে, আপনি যে প্ল্যাটফর্ম দিয়ে ঢুকবেন সেটার একটা কোড থাকে। ঠিক আছে, আপনার ভ্রমণের তারিখ থাকে, আপনার ফিস থাকে, মানে সব কিছুর জন্যই কিন্তু নির্দিষ্ট কিছু থাকে এবং ফ্লাইটের একটা কোড থাকে। এ কারণে বলা হচ্ছে ফ্লাইট SQ321, মানে SQ321 নাম্বারের যে ফ্লাইট, এই ফ্লাইটটা কি হয়েছে দেখুন এখানে এই যে ফ্লাইট SQ321 এটা কিন্তু আমাদের বাক্যের সাবজেক্ট, এবং এই সাবজেক্টের ভার্ব হচ্ছে ওয়াজ ডাইভার্টেড, মানে এই ফ্লাইটকে কী করা হয়েছিল, ডাইভার্ট করা হয়েছিল। ডাইভার্ট মানে কোনো কিছু সরিয়ে নেওয়া, ঘুরিয়ে নেওয়া, ফিরিয়ে নেওয়া, এরকম। সো ওয়াজ ডাইভার্টেড, সরিয়ে নেওয়া হয়েছিল, ঘুরিয়ে নেওয়া হয়েছিল ফ্লাইটটাকে, মানে SQ321 নাম্বারের ফ্লাইটটিকে ওয়াজ ডাইভার্ট করা হয়েছিল, ঘুরিয়ে নেওয়া হয়েছিল। এখন এই যে SQ321 নাম্বারের যে ফ্লাইট, এই ফ্লাইটকে মডিফাই করছে কীভাবে দেখুন, অপারেটেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা অ্যাডজেক্টিভ হয়ে এই SQ321 ফ্লাইটকে কী করছে, মডিফাই করছে, অ্যাডজেক্টিভ মডিফায়ার হয়ে যে SQ321 ফ্লাইট, এই ফ্লাইটটি কী হয়েছে, অপারেটেড পরিচালিত, কার কর্তৃক পরিচালিত সেটা বলা হচ্ছে যে বাই বোয়িং 777-300ER। এখন এই যে দেখুন 777-300ER এটা হচ্ছে একটা বিমানের মডেল নাম্বার, যেমন বলে না যে রিয়েলমি ফোন, রিয়েলমি C53, ঠিক আছে, রিয়েলমি C50s এরকম বলে না, তেমনি এখানে এই যে বোয়িং হচ্ছে কোম্পানির নাম, একটা বিমান কোম্পানি যারা কি করে, বিমান নির্মাণ করে, এই হেলিকপ্টার নির্মাণ করে, রকেট নির্মাণ করে, আরও বিভিন্ন কিছু করে। ঠিক আছে, সো এই কোম্পানির নামটা হচ্ছে বোয়িং, এবং এই কোম্পানির যে একটা বিমান, সেই বিমানের মডেল নাম্বার হচ্ছে 777-300ER। যেমন বলে না রিয়েলমি C25s, রিয়েলমি C55s, ঠিক আছে, 53s, তেমনি বলা হচ্ছে বোয়িং 777-300ER, মানে বোয়িং কোম্পানির 777-300ER মডেলের বিমান। রিয়েলমি C25s মানে রিয়েলমি কোম্পানির C25s মডেলের একটা মোবাইল বা ফোন।
তাহলে এখানে কি হচ্ছে যে বোয়িং কোম্পানির 777-300ER মডেলের একটা বিমান কর্তৃক পরিচালিত ফ্লাইট SQ-321 কী হয়েছিল, ওয়াজ ডাইভার্ট করা হয়েছিল। এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, সেটা হচ্ছে যে যেমন আমাদের বাংলাদেশের মেট্রো রেলের যে রোড, ঠিক আছে, ওই রোডটা কী হয়, মেট্রো রেলের যে রাস্তা সেটা কী হয়, অপারেট হয়, মানে ওটাকে কোনো কিছু অপারেট করে, মানে মেট্রো রেলের যে রাস্তা সেটা অপারেটেড হয় মেট্রো রেল কর্তৃক। তেমনি একটা ফ্লাইট অপারেটেড হয় একটা বিমান কর্তৃক। একটা বিমান যাত্রা এমনি তো আর হয় না, একটা বিমান যাত্রা হয় একটা বিমানের মাধ্যমেই। তো এই যে একটা এই সেন্সটা তৈরি করার জন্য বলছে যে ফ্লাইট SQ-321 নাম্বারের যে ফ্লাইট অপারেটেড পরিচালিত কার কর্তৃক পরিচালিত, বলা হচ্ছে বাই বোয়িং 777-300ER, বোয়িং কোম্পানির 777-300ER মডেলের বিমান কর্তৃক পরিচালিত ফ্লাইট SQ-321, এই ফ্লাইটটি কী হয়েছিল, ওয়াজ ডাইভার্টেড, ঘুরিয়ে নেওয়া হয়েছিল, সরিয়ে নেওয়া হয়েছিল, মানে নিজে ঘুরিয়ে নিই, বরং সিভিয়ার টার্বুলেন্সের কারণে পাইলটরা কী করেছিল, এটাকে ঘুরিয়ে নিয়েছিল, এই কারণে ওয়াজ ডাইভার্টেড, ঘুরিয়ে নেওয়া হয়েছিল। এখন ডাইভার্টের সাথে কিন্তু সবসময় একটা টু ব্যবহার হয়, এই কারণে টু ব্যবহার করা হয়েছে যে ডাইভার্টেড টু সুবর্ণভূমি এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে নেওয়া হয়েছিল, মানে কী করছিল, এই সিঙ্গাপুরগামী যাই হোক, এই ফ্লাইটটা বা বিমানটা একদিকে যাচ্ছিল, সিভিয়ার টার্বুলেন্সের কারণে কী করছে, এই সুবর্ণভূমি এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে দিয়েছে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য। তাহলে ওয়াজ ডাইভার্টেড টু সুবর্ণভূমি এয়ারপোর্টের দিকে ডাইভার্ট করা হয়েছিল। এখন এই যে সুবর্ণভূমি এয়ারপোর্ট, এটাকে মডিফাই করার জন্য একটা প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করা হয়েছে যে ইন ব্যাংকক, থাইল্যান্ড দেশের নাম, ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানীর নাম হয়তো। সো থাইল্যান্ডস, এখানে এই যে পজিটিভ কেস ব্যবহার করা হয়েছে যে থাইল্যান্ডস মানে থাইল্যান্ডের, সো থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বা ব্যাংককের যে সুবর্ণভূমি এয়ারপোর্ট, সেই সুবর্ণভূমি এয়ারপোর্টের দিকে ওয়াজ ডাইভার্ট করা হয়েছিল। তাহলে আমাদের যদি একটু কি দেখি এখানে পার্টস অফ স্পিচগুলো, ফ্লাইট SQ-321 এটা হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে। অপারেটেড এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা এই নাউন ফ্রেজকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ মডিফায়ার হয়ে। তারপর বলা হচ্ছে যে বাই বোয়িং 777-300ER, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই অপারেটেড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তারপর ওয়াজ ডাইভার্টেড এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, যেটা এই পুরো সাবজেক্টের কি ভার্ব। কোথায় ডাইভার্ট করা হয়েছিল, টু সুবর্ণভূমি এয়ারপোর্ট, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই ওয়াজ ডাইভার্টের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ ভার্বকে যদি প্রশ্ন করা হয় কোথায় ডাইভার্ট করা হয়েছিল, উত্তর দিচ্ছে যে টু সুবর্ণভূমি এয়ারপোর্ট। তারপর ইন থাইল্যান্ড ব্যাংকক, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই সুবর্ণভূমি এয়ারপোর্টকে মডিফাই করছে, কারণ সুবর্ণভূমি এয়ারপোর্টটা কোথায় অবস্থিত, উত্তর দিচ্ছে যে ইন ব্যাংকক, থাইল্যান্ডের ব্যাংককে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যে অংশ সেটা হচ্ছে যে ওয়্যার, যেখানে ইট মেড। এখন একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে অনেক টিচাররাই বলে থাকেন যে এই যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বগুলো যে নাউনের পরে বসবে ঠিক সেই নাউনকেই মডিফাই করবে, ঠিক ওই নাউনকেই নির্দেশ করবে। কিন্তু বিষয়টা একটু যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে দেখুন এখানে ওয়্যার দিয়ে যদি আমি এই ব্যাংকককে ধরি, তাহলে কিন্তু বিষয়টা ভুল হবে। এই ওয়্যারটা আসলে এই সুবর্ণভূমি এয়ারপোর্টকে ধরেছে। কারণ কি, একদিক থেকে বলা যায় যে ওয়্যার আসলে তার ঠিক পূর্বে শব্দকেই ধরে। কিভাবে, এখানে তার ঠিক পূর্বে শব্দটা আসলে সুবর্ণভূমি এয়ারপোর্টই আসলে। কারণ হচ্ছে এই যে ইন থাইল্যান্ডস ব্যাংকক, এটা কিন্তু আসলে মূল কোনো শব্দ না, এটা হচ্ছে এই সুবর্ণভূমি এয়ারপোর্টের মডিফায়ার। সেই হিসেবে এই ওয়্যার আসলে মূলত ধরছে এই সুবর্ণভূমি এয়ারপোর্ট। এই সুবর্ণভূমি এয়ারপোর্টই হচ্ছে এখানে মূল নাউন ফ্রেজ, যেটাকে ধরবে এই ওয়্যার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সো দুঃখিত, ওয়্যার যেখানে কি হয়েছিল, ইট মেড, এই ইটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই বোয়িং 777-300ER মডেল নাম্বারের যে বিমান, সেই বিমানটি কী করেছিল, মেড। এখন মেকের অর্থ কিন্তু অনেক, প্রায় 100 অর্থ হবে, ঠিক আছে। তার মধ্যে যেটা এই অধিকাংশ অর্থকে গ্র্যাব করতে পারে এরকম অর্থ হচ্ছে যে সম্পাদন করা, কোনো কিছু সম্পাদন করা। মেক মানে কি, কোনো কিছু সম্পাদন করা। তাহলে কি হলো, ওয়্যার যেখানে ইট মেড, এই বিমানটি কী করেছিল, সম্পাদন করেছিল। কি সম্পাদন করেছিল, অ্যান ইমার্জেন্সি ল্যান্ডিং, জরুরি অবতরণ। এখানে এই ল্যান্ডিং শব্দটি ভার্বের
প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, যেটা এখানে এই জিরান্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। যখন একটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটাকে জিরান্ট বলা হয়। তো ল্যান্ডিং এটা নাউন হিসেবে জিরান্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ল্যান্ডিং নাউনকে মডিফাই করছে ইমার্জেন্সি অ্যাডজেক্টিভ, যে ল্যান্ডিং অবতরণ, কেমন অবতরণ, ইমার্জেন্সি ল্যান্ডিং, জরুরি অবতরণ। আর অ্যান এটা এ আর্টিকেল ল্যান্ডিংকে মডিফাই করছে, আশা করি বুঝতে পেরেছেন। সো আর এটা এই অ্যান ইমার্জেন্সি ল্যান্ডিং এটা আমাদের অবজেক্ট, এই মেডের অবজেক্ট। সো ওয়্যার যেখানে ইট বিমানটি মেড সম্পাদন করেছিল, অ্যান ইমার্জেন্সি ল্যান্ডিং জরুরি অবতরণ সম্পাদন করেছিল, মানে জরুরি অবতরণ করেছিল। এখন জরুরি অবতরণ কখন করেছিল? অ্যাট 3:45 PM, বিকাল 3:45 দিকে, লোকাল টাইম, স্থানীয় সময়। এখানে খেয়াল করুন এই যে অ্যাট 3:45 PM এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই মেড ভার্বকে মডিফাই করছে। যদি আমি ভার্বকে প্রশ্ন করি কখন ইমার্জেন্সি ল্যান্ড করেছে, উত্তর দিচ্ছে যে অ্যাট 3:45 PM, তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর লোকাল টাইম এটা নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজটা আসলে এই 3:45 PM কে মডিফাই করছে, একটা নাউন আর একটা নাউন ফ্রেজকে মডিফাই করছে। এখন প্রশ্ন করতে পারেন যে আপনি মাত্রই বললেন যে অ্যাট 3:45 PM এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এখন বলছেন আবার নাউন ফ্রেজ। একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে অ্যাট বাদ দিয়ে আগে ধরুন অ্যাট কিন্তু পরে মানে কী করা হয়েছে, প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। তার পূর্বে অ্যাটের পূর্বে আসলে কি, এই যে 3:45 PM এটা কি, এটা কিন্তু আসলে একটা নাউন ফ্রেজ। কারণ কি নাউন ফ্রেজ, কারণ কি এটাকে এই যে ফ্রেজটা, ঠিক আছে, এই ধরনের নাম্বারিক ফ্রেজ, এগুলো কোন ধরনের নাউন, পার্টস অফ স্পিচ কোন প্রকার প্লে রোল করে, ঠিক আছে, মানে রোল প্লে করে, এটা কিন্তু অনেকেই জানেন না। একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এই পিএম বা এএম এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম, আর একটা হচ্ছে এএম এর অ্যান্টি মেরিডিয়াম। অ্যান্টি মেরিডিয়াম হচ্ছে যে দ্বিপ্রহরের পূর্বের সময়কে অ্যান্টি মেরিডিয়াম বলে, আর পিএম মানে পোস্ট মেরিডিয়াম, মানে দ্বিপ্রহরের পরের সময়কে কি বলে, ওই পিএম বলে বা পোস্ট মেরিডিয়াম বলে। এখন পোস্ট মেরিডিয়াম, অ্যান্টি মেরিডিয়াম, এই দুটো শব্দ দুটো শব্দ কিন্তু একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের সাথে কি করা হয়েছে, একটা নাম্বার যুক্ত করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে ওই নাউন ফ্রেজের সাথে এই 3:45 এই নাম্বার যুক্ত হয়ে একত্রে কী হলো, এটা একটা নাউন ফ্রেজ তৈরি হলো। 3:45 PM এটা একটা নাউন ফ্রেজ। এখন 3:45 PM মানে বিকেল 3:45 নির্দেশ হলো। এখন বিকেল 3:45 এটা কোন সময়? এখন এখানে যদি লোকাল টাইম না দিত তাহলে হয়তো এই রিডার বুঝতো যে তার সময়, বা এটা যদি এটা না দিত তাহলে হয়তো অনেকেই বুঝতো যে এটা যেখান থেকে ফ্লাইট শুরু হয়েছে সেটাও কিন্তু অনেকেই বুঝতে পারতো, মানে কনফিউশন তৈরি হতো। এখানে লোকাল টাইম শব্দটি নাউন ফ্রেজ যুক্ত করে এটাকে নির্দেশ করছে। সো এখানে এই লোকাল টাইম নাউন ফ্রেজ, যেটা এই 3:45 PM এই নাউন ফ্রেজকে মডিফাই করছে। আপনারা জানেন যে একটা নাউন ফ্রেজ বা একটা নাউন ফ্রেজ আর একটা নাউনকে মডিফাই করতে পারে তার পূর্বে বসে পরিবেশে উভয়ভাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এক কথায় যদি আমরা বলি যে এই অ্যাড থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, যেটা এই মেড ভার্বকে মডিফাই করছে। একটু বিস্তারিত ব্যাখ্যা হয়ে যাচ্ছে, যাদের ভালো লাগে না স্কিপ করবেন, আর যদি একদমই ভালো না লাগে ঠিক আছে, যদি অতিরিক্ত মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে এই ধরনের ব্যাখ্যা করব না। সো আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে বোয়িং কোম্পানির 777-300ER মডেলের বিমানের SQ321 নাম্বার ফ্লাইটটিকে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত সুবর্ণভূমি বিমানবন্দরের দিকে সরিয়ে নেওয়া হয়, যেখানে বিমানটি স্থানীয় সময় বিকেল 3:45 জরুরি অবতরণ করে। সো আমাদের পরবর্তী বাক্য, এখানেও বেশ কিছু সূক্ষ্ম বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে যে দ্য ফ্লাইট এনকাউন্টার্ড সিভিয়ার টার্বুলেন্স এন রোড, said Singapore Airlines in a statement on its social media page. সো খেয়াল করুন, দ্য ফ্লাইট এই বিমান যাত্রা বা ফ্লাইটটি বা উড্ডয়ন কী করেছিল, আমাদের সাবজেক্ট ভার্ব হচ্ছে এনকাউন্টার মানে হচ্ছে কোনো কিছুর মোকাবেলা করা বা সম্মুখীন হওয়া, এখানে সম্মুখীন অর্থ অ্যাপ্রোপ্রিয়েট। সো দ্য ফ্লাইট সাবজেক্ট, এনকাউন্টার্ড হচ্ছে ভার্ব। সো দ্য ফ্লাইট এনকাউন্টার্ড এই ফ্লাইটটি সম্মুখীন হয়েছে, কিসের সম্মুখীন হয়েছে সেটা কী বলছে আমাদের, এখানে খেয়াল করুন সিভিয়ার টার্বুলেন্স। এখন এই যে সিভিয়ার টার্বুলেন্স এটা কিন্তু আপনাদের যদি প্রশ্ন করি এটা কোন রোল প্লে করছে এখানে বাক্যে, আপনি বলবেন যে এটা অবজেক্ট, বাকি এনকাউন্টার ভার্বের অবজেক্ট, কিন্তু না, এটা বললে কিন্তু ভুল হবে। তার কারণ হচ্ছে যে এই যে এনকাউন্টার ভার্ব, ঠিক আছে, এই ভার্বটা কিন্তু আসলে একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বে কিন্তু অবজেক্ট হয় না। যে ফ্লাইটটি কী করেছিলে, সম্মুখীন হয়েছে, কিসের সম্মুখীন হয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে সিভিয়ার টার্বুলেন্স, এটা হবে অ্যাডভার্ব। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে কিসের
ভার্বকে যদি প্রশ্ন করা হয় যে কী বা কাকে দিয়ে তাহলেই কিন্তু অবজেক্ট। যদি অন্য যে কোনো প্রশ্ন করা হয় সেটা কিন্তু অ্যাডভার্ব হয় কে বাদে আবার। যেমন আমি যদি বলি যে আই গো হোম, আমি বাড়ি যাই, এখন যদি আমি প্রশ্ন করি আমি কোথায় যাই, তাহলে উত্তর আসলে যে হোম, আমি বাড়িতে যাই। ওইখানে হোম শব্দটি যেভাবে অ্যাডভার্ব, তেমনি এই সিভিয়ার টার্বুলেন্স এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাউন ফ্রেজ হওয়া সত্ত্বেও এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বাক্যে কাজ করছে। সো কী হলো, দ্য ফ্লাইট এনকাউন্টার্ড, এই ফ্লাইটটি সম্মুখীন হয় কিসের সম্মুখীন, সিভিয়ার টার্বুলেন্স, ব্যাপক ঝড়ো হওয়ার সম্মুখীন হয়। এনরোড, এখন এই যে এনরোড শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হয়, আবার অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এনরোড শব্দের অর্থ হচ্ছে যে পথি মধ্যে। যদি বলি যে এনরোড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কী হবে, একটু আমি লিখে দেখাচ্ছি আপনাদের উদাহরণটা। এনরোড শব্দটি, দ্য এনরোড ফ্লাইট, FLIGHT, দ্য এনরোড ফ্লাইট ওয়াজ হিট বাই সিভার, যাই হোক আর লিখলাম না কিছু। সো দ্য এনরোড ফ্লাইট, এখানে অর্থ কী হবে যে পথি মধ্যে থাকা বা রাস্তার মধ্যে থাকা ফ্লাইটটি। এই ফ্লাইট শব্দটিকে কী করছে এখানে, এই এনরোড শব্দটি মডিফাই করছে অ্যাডজেক্টিভ হিসেবে। ফ্লাইট, কেমন ফ্লাইট, এনরোড ফ্লাইট মানে পথি মধ্যে থাকা রাস্তায় থাকা ফ্লাইটটি ওয়াজ হিট, আঘাতপ্রাপ্ত হয়েছে। আবার যদি বলি এনরোড শব্দটিকে কী করি, অ্যাডভার্ব ব্যবহার করি, তাহলে কি হবে যে দ্য ফ্লাইট ওয়াজ হিট এনরোড। দেখুন এখানে এই যে দ্য ফ্লাইট ওয়াজ হিট, ফ্লাইটটি কী হয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল। কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছিল, এনরোড, পথিমধ্যে বা রাস্তায়। তাহলে এনরোড শব্দটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হয়। এখানে আমাদের বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে যে ফ্লাইট এনকাউন্টার, ফ্লাইটটি সম্মুখীন হয়েছে সিভিয়ার টার্বুলেন্স, ব্যাপক ঝড়ো হাওয়ার, কখন, এনরোড, পথিমধ্যে। তাহলে আমাদের এই যে সেন্টেন্সটা এটা কিন্তু ইনডিরেক্ট স্পিচে লেখা হয়েছে, একটু পরে ব্যাখ্যা করার চেষ্টা করছি, অনেক ব্যাখ্যা রয়েছে এখানে। এই যে এই কথাটা কে বলেছে সেটা পরে বলা হচ্ছে, সেইড বলেছে, কে বলেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের কর্তৃপক্ষ তারা বলেছে। এখন আপনারা জানেন যে একটা বাক্যের যে বেসিক স্ট্রাকচার সেটা কি, সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই কথাটি বলা হয়েছে, কে বলেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স। যেহেতু এই কথাগুলো বলা হয়েছে এগুলো হবে অবজেক্ট, এবং যে বলেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স বলেছে এটা হবে সাবজেক্ট। সেই হিসাবে সিঙ্গাপুর এয়ারলাইন্সটির সামনে থাকার কথা ছিল এই দ্য ফ্লাইট, এটা কিন্তু এখানে থাকার কথা ছিল। কিন্তু এখানে যে বিষয়টি ফলো করা হয়েছে সেটা হচ্ছে যে পত্রিকার ক্ষেত্রে যে তথ্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই তথ্যটি আগে লেখা হয়, সেটা হোক সাবজেক্ট সেটা হোক অবজেক্ট। এখানে এই যে ফ্লাইট থেকে শুরু করে এনরোড পর্যন্ত এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। এই যে একটা প্যারা লিখেছে এই জায়গায়, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এই কারণে এটাকে আগে লেখা হয়েছে, যদিও এটা অবজেক্ট। সেক্ষেত্রে কী করা হতে পারে, সাবজেক্টকে অবজেক্টের জায়গা নেওয়া যেতে পারে, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নেওয়া যেতে পারে। তাহলে এটা অবজেক্টের জায়গা ছিল কিন্তু গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সাবজেক্টের জায়গা আনা হয়েছে, আর সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নেওয়া হয়েছে, ভার্বটা ভার্বের জায়গায় রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সেইড বলেছে, কে বলেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স বলেছে। এখন সিঙ্গাপুর এয়ারলাইন্স কোথায় বলেছে, ইন আই স্টেটমেন্ট, একটা বিবৃতিতে বলেছে। এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে কোথায় বলেছে, উত্তর হচ্ছে যে ইন আই স্টেটমেন্ট, একটা বিবৃতিতে। এখন এই যে বিবৃতিতে আবার কোথাকার, সেটা হচ্ছে অন ইটস সোশ্যাল মিডিয়া পেজ, তাদের সোশ্যাল মিডিয়া যে পেজ সেই পেজে। এখন এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা স্টেটমেন্টকে মডিফাই করছে, কারণ স্টেটমেন্ট কোথাকার স্টেটমেন্ট, কেমন স্টেটমেন্ট, সেটা হচ্ছে অন ইটস সোশ্যাল মিডিয়া পেজ, সোশ্যাল মিডিয়া পেজের বা পেজে আপলোড করা, পেজে থাকা এক বিবৃতিতে কী করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স বলেছে। আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে এই যে পুরো বাক্যটি এটা কিন্তু ইনডিরেক্ট স্পিচে লেখা হয়েছে। এখন ইনডিরেক্ট স্পিচে লেখা হয়েছে বলছে আমি, কিন্তু দেখুন এখানে একটা ইনভার্টেড কমা লেখা হয়েছে, এখানে একটা ইনভার্টেড কমা। সো আমরা জানি যে ইনডিরেক্ট স্পিচে কিন্তু কোনো ইনভার্টেড কমা ব্যবহার করা হয় না, কিন্তু ভিন্ন আনকমন একটা রুল, সেটা হচ্ছে যে আপনি যদি ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করেন, ইনডিরেক্ট স্পিচে কোনো বাক্য লিখেন, ঠিক আছে, কিন্তু ইনডিরেক্ট স্পিচে লেখার পাশাপাশি আপনি চাচ্ছেন যে যার কথা লিখছেন তার কথাটুকু হুবহু আপনি কিছু তুলে দিতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওই ইনডিরেক্ট স্পিচের কিছু অংশ হুবহু তার কথা তুলে ধরতে পারেন এবং তার দুই পাশে ইনভার্টেড কমা ব্যবহার করতে পারেন।
এখানে মূলত ইনডিরেক্ট স্পিচে লেখা হচ্ছে, কিন্তু এনকাউন্টার থেকে শুরু করে এন্ডরুট পর্যন্ত হুবহু তাদের বিবৃতিতে যেমন বলা হয়েছে তারা ঠিক যেভাবে বলেছে সেটা আসলে এখানে তুলে ধরার কারণে এই দুই পাশে কি করা হয়েছে, এই ইনভার্টেড কমাগুলো ব্যবহার করেছে বা কোটেশন মার্কগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আপনি স্পিচ ব্যবহার করতে পারেন রিপোর্ট করার ক্ষেত্রে, কিন্তু স্পিচের মধ্যে আপনি যদি চান যে কিছু অংশ এই হুবহু যা বলেছে সেটাই উল্লেখ করবেন, তাহলে দুই পাশে ইনভার্টেড কমা ব্যবহার করবেন এবং এই ন্যারেশন এখানে যে রিপোর্ট করবেন রিপোর্টের কারণে ওই ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকবে সেখানে কোনো টেন্সের পরিবর্তন করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাধারণ অনুমান হচ্ছে যে সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের সোশ্যাল মিডিয়া পেজে আপলোড করা এক বিবৃতিতে জানিয়েছে ফ্লাইটটি পথিমধ্যে তীব্র ঝড়ো হাওয়ার কবলে পড়ে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে উই ক্যান কনফার্ম দ্যাট দেয়ার আর ইনজুরিজ অ্যান্ড ওয়ান ফ্যাটালিটি অন বোর্ড দ্য বোয়িং 777-300ER, দ্য স্টেটমেন্ট রেড। সো খেয়াল করুন, উই ক্যান আমরা পারি, খুবই সিম্পল, কী করতে পারি, কনফার্ম আমরা নিশ্চিত করতে পারি, এগুলো ব্যাখ্যা করার প্রয়োজন নেই, নিশ্চিত করতে পারি। কী নিশ্চিত করতে পারি সেটা কিন্তু দ্যাট ক্লজ দিয়ে বলা হচ্ছে, এটা নাউন ক্লজ, যে দেয়ার আর ইনজুরিজ, দেয়ার এর ব্যবহার আপনারা জানেন যে এগুলোকে বলে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি ইউজ বা সিওরো ইউজ বা সিওরো সাবজেক্ট বলে। মানে আপনি একটা বাক্যে যখন সাবজেক্ট থাকবে না সেক্ষেত্রে আপনি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট আনবেন দেয়ার দিয়ে অথবা ইট দিয়ে। জায়গার ক্ষেত্রে আছে ছিল এরকম ক্ষেত্রে দেয়ার, বা হয় বা এরকমের ক্ষেত্রে কী হবে, ইটস ব্যবহার করবেন। সো দেয়ার ইজ, দেয়ার আর, ঠিক আছে, আছে, দেয়ার ওয়াজ ছিল, দেয়ার ওয়ার ছিল, ঠিক আছে। সো দেয়ার আর আছে, কি আছে, ইনজুরিজ মানে হতাহতের ঘটনা। এখানে বোঝানো হচ্ছে যে হতাহতের ঘটনা ঘটেছে, দেয়ার আর ইনজুরিজ মানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে, সিম্পলি লিখেছে দেয়ার আর ইনজুরিজ মানে হতাহতের ঘটনা ঘটেছে, অ্যান্ড ওয়ান ফ্যাটালিটি এবং কি হয়েছে, একটা মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই যে মৃত্যুর ঘটনা ঘটেছে কোথায় ঘটেছে, অন বোর্ড। বোর্ড মানে হচ্ছে যে কোনো যানবাহনের ভিতরের যে ফ্লোর সেটাকে বোর্ড বলা হয়, এবং এই বোর্ড দিয়ে যানবাহনের ভিতরকে বোঝায় এবং কখনো কখনো পুরো যানটিকেও বোঝায়। ঠিক আছে, কি বললাম, বোর্ড মানে আক্ষরিক অর্থ তক্তা, কিন্তু বোঝায় যে কোনো যানবাহনের ভিতরের যে ফ্লোর, ঠিক আছে, সেটাকে বোর্ড বলে। কখনো কখনো এটাকে দিয়ে যানবাহনের ভিতরের অংশকে বোঝায়, কখনো কখনো পুরো যানটিকেও বোঝায়। তাহলে অন বোর্ড এখানে উদ্দেশ্য হচ্ছে ভিতরে, মানে ভিতরে বা বিমানের ভিতরে এরকম। কী হচ্ছে উই ক্যান কনফার্ম আমরা নিশ্চিত করতে পারি যে দেয়ার ইনজুরিজ হতাহতের ঘটনা ঘটেছে, অ্যান্ড ওয়ান ফ্যাটালি এবং নিহতের ঘটনা ঘটেছে কোথায়, অন বোর্ড মানে ভিতরে, বিমানের ভিতরে। তারপরে অংশটি খেয়াল করুন, দ্য বোয়িং 777-300ER, এটা কিন্তু ওই বিমানের নাম। এখন একটু খেয়াল করুন, যারা বুঝে পড়বেন তারা কিন্তু তাদের এখানে একটু কনফিউশন তৈরি হবে। সেটা হচ্ছে যে অন হচ্ছে একটা প্রিপোজিশন, এবং অনের পর প্রিপোজিশনের পরে আমরা কী করি, একটা অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট বা একটা নাউন ব্যবহার করি। তেমনিভাবে এখানে বোর্ড শব্দটি এই প্রিপোজিশন নাউন, অন প্রিপোজিশনের অবজেক্ট, যে অন বোর্ড, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার হওয়ার পরে, মানে একটা প্রিপোজিশন এবং তার অবজেক্ট ব্যবহার করার পরে আরেকটা নাউন ফ্রেজ আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা কোন ফাংশন হিসেবে বা কোন ফাংশন এটা বাক্যে আসলো, প্রশ্ন কিন্তু আসতেই পারে। এখন এর উত্তর হচ্ছে দুটো উত্তর হতে পারে, এক এক গ্রামারিয়ান এক একভাবে বলেন। সেটা হচ্ছে যে এই যে অন প্রিপোজিশন এবং বোর্ড, এটা একটা এই অন প্রিপোজিশনের অবজেক্ট। ঠিক আছে, কি করা হয় যখন আপনি একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করবেন, ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করার পরে আপনি স্পষ্টতার জন্য, ক্ল্যারিটির জন্য আরও কিছু শব্দ যুক্ত করতে চাচ্ছেন, সেক্ষেত্রে তারপরে কি করবেন, আপনি আরেকটা নাউন ফ্রেজ বা নাউনকে যুক্ত করবেন। সেক্ষেত্রে কি হবে, এটা হয়ে যাবে একটা কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন আপনারা চিনেন অবশ্যই, যেমন অ্যাকর্ডিং টু, অ্যালং উইথ, টুগেদার উইথ, ঠিক আছে, এই ধরনের যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ প্রিপোজিশন রয়েছে সেগুলোর মতো এটা কাজ করবে। প্রথমত কি হবে, প্রথমত কিন্তু এটা অন বোর্ড, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করবে। বোর্ডটা নাউন বা অবজেক্ট প্রিপোজিশনের এবং অনটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, প্রথমত এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করবে, কিন্তু পরবর্তীতে যদি আপনি ক্ল্যারিটির জন্য আরও একটি শব্দ যুক্ত করছেন, এই কারণে তখন এই অনবোর্ড এই অংশটি হয়ে যাবে, এটা এই অনবোর্ড দুটো মিলে একটা হয়ে যাবে কম্পাউন্ড প্রিপোজিশন। আশা করি বুঝতে পেরেছেন। এবং আরেকটা ব্যাখ্যা সেটা হচ্ছে যে বোর্ডতে একটু আগে বললাম এটা বিমানের ভিতরে বা খোদ যানবাহনকেই বোঝায়। ঠিক আছে, সেই হিসেবে এই দ্য বোয়িং 777-300ER এই অংশটি হবে অ্যাপোজিটিভ।
কীভাবে এই বোর্ডকে মডিফাই করছে যে এই বোর্ড বিমান কোন বিমান সেটা হচ্ছে বোয়িং 777-300ER। আর অ্যাপোজিটিভের পূর্বে কিন্তু কমা ব্যবহার করা হয় না যখন তার তথ্যটি এসেনশিয়াল হয়। আশা করি বুঝতে পেরেছেন। সো আমাদের পরবর্তী অংশ হচ্ছে যে দ্য স্টেটমেন্ট রেড। এখানে খেয়াল করুন, স্টেটমেন্ট মানে বিবৃতি, আর রিড শব্দটির যে অর্থ, রিড মানে আক্ষরিক অর্থ পড়া, কিন্তু রিড শব্দের অর্থ আরও বেশ কিছু, যেমন বলা, কওয়া, পড়া, শোনানো, এরকম কিন্তু অর্থ হয়ে থাকে রিড শব্দটি। আর রিড শব্দটি যখন পাস্ট ফর্মে চলে যায় তখন এটার উদাহরণ রেড। ঠিক আছে, দ্য স্টেটমেন্ট রেড, এই বিবৃতি বলেছে বা বিবৃতিতে বলা হয়েছে এরকম। এখন এখানে একটা সূক্ষ্ম বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে দেখুন এই স্টেটমেন্ট এটা কিন্তু বিবৃতি। এখন যারা গ্রামার পড়েছেন তারা কিন্তু আপনারা জানেন যে একটা বাক্যে একটা সাবজেক্ট হিসেবে কোনো শব্দকে ব্যবহার করতে হলে সেই সাবজেক্টের মধ্যে কিন্তু কী থাকতে হয়, একটা এজেন্ট পাওয়ার থাকতে হয়, মানে সে যে কাজ করবে সেই কাজের পাওয়ার থাকতে হয়। এখানে যে স্টেটমেন্ট বিবৃতি কী করেছে, রেড বলেছে বা পড়েছে বা শুনিয়েছে, এখানে কিন্তু এই বিবৃতির কিন্তু এই এজেন্ট পাওয়ার বা বলার কোনো ক্ষমতা নেই। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে। যখন এজেন্ট পাওয়ার না থাকে সেক্ষেত্রে প্যাসিভ ব্যবহার করা হয়। যদি এজেন্ট পাওয়ার থাকে, কাজ করার ক্ষমতা থাকে, সেক্ষেত্রে কী করা হয়, অ্যাক্টিভে লেখা হয়। কিন্তু এর মধ্যে একটা ভিন্নতা বা আনকমন রুল, সেটা কি, সেটা হচ্ছে যে যখন আপনি এই কে বলেছে, মানে একটা কথা কে, একটা কাজ কে করেছে, একটা কথা কে বলেছে সেটা আপনি উল্লেখ করতে না চাইবেন, তখন আপনি কোন জায়গায় বলেছেন সেটাকে কী করবেন, বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে দেখুন, যে ইন মাই বুক আই মেনশন সো মেনি থিংস অ্যাবাউট আখিরা, যে ইন মাই বুক আমার বইয়ে আই মেনশন আমি উল্লেখ করেছি সো মেনি থিংস অনেক বিষয়, অ্যাবাউট আখিরা আখিরাতের বিষয়। সো এই বিষয়টিকে যদি আপনি এই যে কে উল্লেখ করেছে এটা যদি আপনি উল্লেখ করতে না চান, বলতে না চান, তাহলে আপনি কী করবেন, যে দ্য বুক মেনশনস সো মেনি থিংস, এই বইটিতে আক্ষরিক অর্থ কী হবে, যে বইটি উল্লেখ করে অনেকগুলো বিষয়, কিন্তু ভাবার্থ বা যেখান থেকে এটা এসেছে মূল বিষয় থেকে, সেটা কি, এই বইতে বলা হয়েছে, বইতে উল্লেখ রয়েছে, দ্য বুক মেনশনস, এই বইয়ে উল্লেখ রয়েছে সো মেনি থিংস অনেক বিষয়, অ্যাবাউট আখিরাতের বিষয়। তাহলে কি হলো, যে যখন একটা কাজ কে করেছে বা কে বলেছে সেটা উল্লেখ করতে না চাইবেন, কোথায় বলা হয়েছে সেটাকে আপনি বাক্যের সাবজেক্ট হিসেবে ধরে ব্যবহার করতে পারেন। যেমনি এখানে করা হয়েছে যে এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কারা দিয়েছে এটা কিন্তু দ্বিতীয়বার আর তারা উল্লেখ করতে চাইছে না। এই কারণে স্টেটমেন্ট এই শব্দটিকেই তারা বাক্যে সাবজেক্ট হিসেবে রেখেছে এবং অ্যাক্টিভ ভয়েসে রেখেছে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা যদি একটু পার্টস অফ স্পিচগুলো দেখি, যে উই হচ্ছে আমাদের সাবজেক্ট, প্রোনাউন, ক্যান কনফার্ম হচ্ছে ভার্ব ফ্রেজ, দ্যাট রিলেটিভ প্রোনাউন, এখান থেকে রিলেটিভ ক্লজ শুরু হচ্ছে, দেয়ার সাবজেক্ট, আর ভার্ব, ইনজুরিজ অ্যান্ড ওয়ান ফ্যাটালিটি হচ্ছে কমপ্লিমেন্ট, নাউন ফ্রেজ হয়ে কমপ্লিমেন্ট, অনবোর্ড প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই আর ভার্বকে মডিফাই করছে, আর দ্য বোয়িং 777-300ER এক ব্যাখ্যা অনুযায়ী এটাও প্রিপোজিশনাল অবজেক্ট, কারণ অনবোর্ডকে আমরা ধরেছি পরবর্তীতে কম্পাউন্ড প্রিপোজিশন, আরেক হিসেবে এটা অ্যাপোজিটিভ। ঠিক আছে, আর এই পুরো কথাটি কে বলেছে সেটা পরে বলা হচ্ছে, আর এই অংশটুকু ডিরেক্ট স্পিচে লেখা হচ্ছে, আমরা উভয় পাশে কী দেখতে পাচ্ছি, ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি, বলা হলো যে দ্য স্টেটমেন্ট রেড, এই বিবৃতিতে বলা হয়েছে। সো এই যে স্টেটমেন্ট রেড এটা কিন্তু শুরুতেও দিতে পারতো, যে দ্য স্টেটমেন্ট রেড উই ক্যান কনফার্ম। ঠিক আছে, কিন্তু ওই যে বললাম পত্রিকার ক্ষেত্রে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আগে লেখা হয়, সেটা হোক সাবজেক্ট, সেটা হোক অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানোর মত হচ্ছে যে উক্ত বিবৃতিতে আরও বলা হয়, বোয়িং কোম্পানির 777-300ER মডেলের বিমানের ভিতরে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা নিশ্চিত। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে 4 hours after the emergency landing 18 people remained hospitalized where another 12 were being treated on an outpatient basis, added the statement. So খেয়াল করুন, 4 hours after the emergency landing, জরুরি অবতরণের 4 ঘন্টা পর। এখানে যে স্ট্রাকচারটি ব্যবহার করা হয়েছে, যে দেখুন আমি বললাম যে জরুরি অবতরণের 4 ঘন্টা পর, এটা এই যে বাংলাটুকু যে জরুরি অবতরণের 4 ঘন্টা পর, এটাকে যদি আপনাদেরকে ইংলিশ করতে বলি অনেকেই কিন্তু গোলমাল পাকিয়ে ফেলবেন। ঠিক আছে, সো এখানে যে নিয়মটি আমি একটু দেখে দিচ্ছি। যদি আপনি বলতে চান যে আই ওয়েন্ট দেয়ার আফটার দ্য মিটিং, যে আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম, আফটার দ্য মিটিংয়ের পরে আমি সেখানে গিয়েছিলাম। আবার যদি বলেন যে আই ওয়েন্ট দেয়ার আফটার 4 hours, এই ধরনের স্ট্রাকচার কিন্তু আমি আমার পূর্বের ক্লাসে দেখিয়েছি। সো আই ওয়েন্ট দেয়ার আফটার দ্য 4 hours,
একটা হচ্ছে আই ওয়েন্ট দেয়ার আফটার দ্য মিটিং, আমি মিটিংয়ের পরে সেখানে গিয়েছিলাম। আরেকটা হচ্ছে আই ওয়েন্ট দেয়ার আফটার 4 আওয়ার্স, আমি 4 ঘন্টা পরে সেখানে গিয়েছিলাম। কিন্তু আপনি যদি একটাকে কম্বাইন করতে চান যে মিটিংয়ের 4 ঘন্টা পরে আমি সেখানে গিয়েছিলাম, তাহলে কি হবে? তাহলে হবে যে আই ওয়েন্ট দেয়ার আফটার I went there 4 hours after the meeting। তাহলে কি হবে? চেঞ্জটা কি আসে যে এই যে 4 আওয়ার্স, ঠিক আছে, এই 4 আওয়ার্সটা আগে চলে আসবে এবং আফটারটা মাঝখানে থাকবে, পরে ওই যে নতুন যে শব্দটি আপনি যুক্ত করছেন, নতুন যে সময় নির্দেশক শব্দ যুক্ত করছেন সেটা কিন্তু পরে থাকবে। কি হলো যে আমি মিটিংয়ের পরে সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার আফটার মিটিং, 4 ঘন্টা পরে সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার আফটার 4 আওয়ার্স। এটাকে যদি বলতে চান যে মিটিংয়ের 4 ঘন্টা পরে গিয়েছিলাম, তাহলে হবে আই ওয়েন্ট দেয়ার 4 আওয়ার্স আফটার দ্য মিটিং, মিটিংয়ের 4 ঘন্টা পরে আমি সেখানে গিয়েছিলাম। আশা করি স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন। তাহলে সেম ব্যবহার আমাদের এখানে করা হয়েছে 4 আওয়ার্স 4 ঘন্টা আফটার দ্য ইমার্জেন্সি ল্যান্ডিং, জরুরি অবতরণের 4 ঘন্টা পর। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। যেই ফ্রেজটি কী করবে, এই যে রিমেইনড হসপিটালাইজড, এটাকে মডিফাই করবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে। তারপর আমাদের শুরু হচ্ছে যে 18 পিপল, 18 জন ব্যক্তিকে কী করা হয়েছিল, আমাদের সাবজেক্ট চলে গেল, ভার্ব হচ্ছে রিমেইনড হসপিটালাইজড। এখানে খেয়াল করুন, এই যে হসপিটালাইজ, এটার অর্থ হচ্ছে যে হাসপাতালে ভর্তি করা। এরকম স্ট্রাকচার আমরা প্রায় দেখি যে এত পিপল উইয়ার হসপিটালাইজড, আর হসপিটালাইজড, কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম করা হয়েছে যে রিমেইনড হসপিটালাইজড। এর কারণ হচ্ছে যে এই রিমেইন ভার্বের অর্থ হচ্ছে কোনো কিছু স্থায়ীভাবে থাকা, ঠিক আছে, কোনো কিছু বাকি থাকা। এটা আবার বি ভার্বের মধ্যে থাকে, যেমন বি বিকাম, আপিয়ার, ফল, ফিল, গেট, গো, গ্রো, কিপ, লুক, রিমেন, রান, স্মেল, সাউন্ড, টেস্ট, ঠিক আছে, এগুলো আবার বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেই হিসেবে। আর রিমেন এখানে ব্যবহার করার কারণ হচ্ছে যে তাদেরকে ভর্তি করা, যদি ওয়ার ব্যবহার করা হতো তাহলে এখানে একটা সেন্স ক্রিয়েট হতো যে তাদেরকে ভর্তি করা হয়েছিল, কিছুক্ষণ পরেই হয়তো তারা ছাড়পত্র পেয়ে গেছে, হাসপাতাল থেকে চলে গেছে, এরকম হতো। কিন্তু রিমেইন শব্দটি ব্যবহার করার মাধ্যমে তারা নির্দেশ করছে যে তারা হাসপাতালে ভর্তির পরে এখনও তারা হাসপাতালেই ভর্তিরত রয়েছে, এই কারণে রিমেইন শব্দটি ব্যবহার করা হয়েছে। আর এটা বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর হসপিটালাইজড এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে কমপ্লিমেন্ট। তাহলে কি হলো, 18 পিপল রিমেইনড, কী করা হয়েছিল, যেহেতু এটা বি ভার্ব, ঠিক আছে, বি ভার্বের মতো কাজ করে, আমরা বলবো যে হয়েছিল। কি হয়েছিল? হসপিটালাইজড, ভর্তি হয়েছিল, ভর্তি করা হয়েছিল, ভর্তি হয়েছিল, ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে ওয়াইল, একই সাথে, সেই সাথে কি হয়েছিল, আনাদার 12, অন্য 12 জনকে ওয়ার বিং ট্রিটেড, চিকিৎসা দেওয়া হচ্ছে। দেখুন এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ লেখা হয়েছে। যদি এরকম থাকতো যে আনাদার 12 আর ট্রিটিং বা ওয়ার ট্রিটিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ লেখা হয়েছে ওয়ার ট্রিটিং, এরকম থাকতো, তাহলে অর্থ হতো যে তারা চিকিৎসা দিচ্ছে। কিন্তু এখানে উদ্দেশ্য তাদেরকেই চিকিৎসা দেওয়া হচ্ছে, এই কারণে আনাদার 12 উইয়ার বিং ট্রিটেড, যে অন্য 12 জনকে বা আরও 12 জনকে উইয়ার বিং ট্রিটেড, চিকিৎসা দেওয়া হচ্ছে। কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, পদ্ধতি কি, অন অ্যান আউট পেশেন্ট বেসিস। এখানে এই যে আউট পেশেন্ট বেসিসটা কি আমি একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে যে ইন পেশেন্ট মানে হচ্ছে যে সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি থেকে কি করে, চিকিৎসা গ্রহণ করে, তাদেরকে বলে ইন পেশেন্ট। আর যে সমস্ত রোগীরা হাসপাতাল থেকে বাইরে থেকে এসে জাস্ট এই ডাক্তারের সাথে দেখা করে, কিছু কনসালটেন্ট গ্রহণ করে তারা আবার বাড়িতে চলে যায়, তাদেরকে বলে আউট পেশেন্ট। এখন ইনপেশেন্ট মানে হাসপাতালে ভর্তি থেকে যারা এই চিকিৎসা গ্রহণ করে, এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় যে ইনপেশেন্ট বেসিস। আর হাসপাতালের বাইরে থেকে যারা আসে, চিকিৎসা গ্রহণ করে আবার একদিনের মধ্যেই বাড়িতে চলে যায়, তাদেরকে বলে, বা এই পদ্ধতিকে বলে যে আউট পেশেন্ট বেসিস। মানে এই যে অন্য 12 জন তাদেরকে কী করা হয়েছে, আউট পেশেন্ট বেসিস, এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটাকে বাংলায় যদি শুদ্ধভাবে বলা হয় সেটা হচ্ছে বহির্বিভাগীয় ব্যবস্থাপনায়। তাহলে কি হলো যে 18 পিপল রিমেইনড হসপিটালাইজড, 18 জন মানুষকে রিমেইনড হসপিটালাইজড, হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। ওয়াইল, অপরদিকে সেই সাথে একই সময়ে আনাদার 12 ওয়ার বিং ট্রিটেড, অন্যান্য 12 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে অন অ্যান আউট পেশেন্ট বেসিস, বহির্বিভাগীয় ব্যবস্থাপনায়। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী অংশ হচ্ছে যে এইডেড দ্য স্টেটমেন্ট, এই বিবৃতি যুক্ত করেছে বা এই বিবৃতিতে যুক্ত করা হয়েছে। এখন অ্যাডেড শব্দটি যদি আমরা একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু সেইড বলা যেত বা মেনশনড বলা যেত। এখানে পূর্বে একবার যেহেতু মেনশন শব্দটি ব্যবহার করা হয়েছে, এখানে দ্বিতীয়বার মেনশন ব্যবহার করা হয়নি, মানে মেনশন করেছে, মেনশনের মধ্যে আরও কিছু যুক্ত করেছে, এই কারণে অ্যাডেড শব্দটি ব্যবহার করা হয়েছে। আরেকটা এই যে পূর্বে বলেছিলাম
যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় সেটাকে সবার আগে লেখা হয়। এখানে যে 4 থেকে শুরু করে এই যে বেসিস পর্যন্ত এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। পত্রিকার ক্ষেত্রে সবসময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো আগে লেখা হয়, যদিও সেটা অবজেক্ট হয়ে থাকে। কিন্তু একটা বাক্যের সাধারণ নিয়ম হচ্ছে যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। কিন্তু যদি আপনি গুরুত্বপূর্ণ তথ্যকে আগে তুলতে চান সেক্ষেত্রে একটু রিভার্স করতে পারেন, মানে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে পারেন, সাবজেক্টে অবজেক্টের জায়গায় আনতে পারেন। এখানে ভার্ব ডেট এবং সাবজেক্ট হচ্ছে দ্য স্টেটমেন্ট, এই বিবৃতি বলেছে। এখানেও সেই একই ব্যবহার পূর্বে বলেছিলাম যে যখন আপনি কে করেছে সেটা জানা নেই, ঠিক আছে, সেটা আপনি উল্লেখ করতে চান না, সেক্ষেত্রে কোথায় বলেছে সেটাকে আপনি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে এখানে যদি আমরা একটু পার্টস অফ স্পিচগুলো একটু দেখি, যে 4 এটা হচ্ছে এই নামারাল অ্যাডজেক্টিভ, আওয়ার্স নাউন, এই নাউনকে নামারাল অ্যাডজেক্টিভ এই 4 আওয়ার্সকে মডিফাই করছে। তারপর আফটার প্রিপোজিশন দ্য ইমার্জেন্সি ল্যান্ডিং, এটা হচ্ছে নাউন ফ্রেজ যেটা আফটার প্রিপোজিশনের সাথে প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে বা আফটার প্রিপোজিশনের অবজেক্ট, আর পুরোটা মিলে হবে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। কারণ এই 4 আওয়ার্স এটা আসলে এই আফটারের সাথে সংযুক্ত, যদি এটা পূর্বে এসেছে, ঠিক আছে, স্ট্রাকচারের ভিন্নতার কারণে। এই পুরো প্রিপোজিশনাল ফ্রেজ এটা এই রিমেন্ড হসপিটালাইজড এবং উই আর বিং ট্রিটেড এটাকে মডিফাই করছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে। 18 এটাও নাম্বার, পিপল হচ্ছে নাউন, এই নাম্বার নামারাল অ্যাডজেক্টিভ যেটা এই পিপল নাউনকে মডিফাই করছে। রিমেইন হসপিটালাইজড ভার্ব ফ্রেজ, ওয়াইল সাবঅর্ডিনেট কনজাংশন, আনাদার এটা হচ্ছে এই ডিটারমিনার বলে অনেকেই, সো এগুলো এক প্রকারের অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর 12 এটাও নাম্বার, ঠিক আছে। এখানে আসলে এই যে 12-এর পরে পিপল শব্দটি কিন্তু উল্লেখ ছিল, কিন্তু এই যে এলিপসিস করা হয়, মানে পূর্বে একটা শব্দ উল্লেখ রয়েছে পূর্বের ক্লজে, পরবর্তীতে আর ওই শব্দটি উল্লেখ করা হয় না, এলিপসিস করা হয়, মানে বারংবারতা দূর করার জন্য। সো আনাদার 12 পিপল, সেটাকে বলা হচ্ছে আনাদার 12, এটা নাউন ফ্রেজ বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। উই আর বিং ট্রিটেড ভার্ব ফ্রেজ অন অ্যান আউটপেশেন্ট বেসিস, এটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে কীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, উত্তর দিচ্ছে যে বহির্বিভাগীয় ব্যবস্থাপনায় অন অ্যান আউটপেশেন্ট বেসিস। অ্যাডেড ভার্ব দ্য স্টেটমেন্টস হচ্ছে নাউন ফ্রেজ যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে বিবৃতিতে আরও বলা হয় জরুরি অবতরণের 4 ঘন্টা পরে 18 জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যান্য 12 জন বহির্বিভাগীয় ব্যবস্থাপনায় চিকিৎসাধীন রয়েছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে দ্য রিমেইনিং প্যাসেঞ্জার্স অ্যান্ড ক্রু আর বিং এক্সামিনড অ্যান্ড গিভেন ট্রিটমেন্ট ওয়ার নেসেসারি, ইট অলসো মেনশনড। সো খেয়াল করুন, দ্য রিমেইনিং প্যাসেঞ্জার্স, এখানে খেয়াল করুন এই যে প্যাসেঞ্জার্স হচ্ছে আমাদের নাউন এবং এই রিমেইনিং শব্দটি ভার্বের সাথে আইএনজি মানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেটা এই প্যাসেঞ্জার্স নাউনকে অ্যাডজেক্টিভ হিসেবে মডিফাই করছে, মানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে একটা নাউনকে মডিফাই করছে। দ্য রিমেইনিং অবশিষ্ট প্যাসেঞ্জার্স মানে অবশিষ্ট যাত্রী, এটা আমাদের সাবজেক্টের একটা পার্ট এবং এই সাবজেক্টের সাথে বা এই নাউনের সাথে আরেকটা নাউনকে যুক্ত করছে কনজাংশন দিয়ে। আর আপনারা কিন্তু জানেন যে কনজাংশন দিয়ে এই একটা শব্দকে যুক্ত করা হয়, একটা ফ্রেজকে যুক্ত করা হয়, একটা ক্লজকে যুক্ত করা হয়, ঠিক আছে। সো এখানে একটা শব্দকে যুক্ত করা হচ্ছে যে দ্য রিমেইনিং প্যাসেঞ্জার্স অবশিষ্ট যাত্রী অ্যান্ড এবং ক্রু মানে হচ্ছে যে জাহাজ বা বিমানের যে কর্মী থাকেন তাদেরকে ক্রু বলা হয়। তো এখানে আমরা বিমান কর্মী বলতে পারি, ঠিক আছে। সো ক্রু বিমান কর্মী বা চাইলে ক্রু বলতে পারেন, অনেক শব্দ আছে যেগুলো অনুবাদ না করলেই সুন্দর হয়। সো দ্য রিমেইনিং প্যাসেঞ্জার্স অবশিষ্ট যাত্রী অ্যান্ড ক্রু এবং বিমান কর্মী বা ক্রুদের কী করা হচ্ছে, আর এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে আর বিং এক্সামিনড, পরীক্ষা করা হচ্ছে, মানে তারাও তো বিমানে ছিল, ব্যথা পেয়েছে কি না, কোনো সমস্যা হয়েছে কিনা সেগুলো কী করা হচ্ছে, পরীক্ষা করে দেখা হচ্ছে। এ কারণে বলা হচ্ছে আর বিং এক্সামিনড, পরীক্ষা করা হচ্ছে, অ্যান্ড গিভেন ট্রিটমেন্ট এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে খেয়াল করুন এই যে গিভেন শব্দটি আসলে এই যে আর বিং এর সাথে সংযুক্ত, মানে আর বিং এক্সামিনড এবং অ্যান্ড আর বিং গিভেন, ঠিক আছে। এখানে ওই যে এলিপসিস করা হয়েছে একই বারংবারতা দূর করার জন্য, যে আর বিং এক্সামিনড অ্যান্ড আর বিং গিভেন দেওয়া হচ্ছে। এখন কি দেওয়া হচ্ছে, ট্রিটমেন্ট, চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ট্রিটমেন্ট শব্দটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন পরে বলা হচ্ছে ওয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন। এখানে এই যে ওয়ার নেসেসারি এটা মূলত ছিল যে ওয়ার ইট ইজ নেসেসারি, এটা একটা ক্লজ ছিল, কিন্তু যখন কোনো একটা ক্লজ সাবজেক্ট ব্যতীত বা সাবজেক্ট উল্লেখ না করলে বা ভার্ব উল্লেখ না করলে এটা একেবারে স্পষ্ট থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে ওটাকে কী করে একটু রিডিউস করা হয়। এটা ছিল ওয়ার ইট ইজ নেসেসারি, ইট ইজ ব্যতীত যেহেতু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে বাক্যে কী অর্থ এখানে, এই কারণে ইট ইজকে বাক্যে এখান থেকে ফেলে দেওয়া হয়েছে। আর এই ওয়ারের পূর্বে একটা কমা ব্যবহার করা হয়েছে, এই কমা ব্যবহার না করলেও কিন্তু হতো, কিন্তু এখানে কমা ব্যবহার কারণ হচ্ছে যে এই যে অ্যান্ডের পরে যে গিভেন ট্রিটমেন্ট এবং তার পূর্বে আর বিং এক্সামিনড, পরীক্ষা করা হচ্ছে,
এখানে এই যে ওয়্যার নেসেসারি এটা শুধু এই গিভেন ট্রিটমেন্টকে নির্দেশ করবে, এই পূর্বেরটাকে নির্দেশ করবে না। যদি কমা না দেওয়া হতো তাহলে হয়তো পাঠক বুঝতে পারতো বা একটু প্যাচ লাগিয়ে দিত যে এই ওয়্যার নেসেসারি এটা হতো আর বিং এক্সামিনড এটার সাথে সংযুক্ত এবং আর বিং গিভেন এটার সাথে সংযুক্ত। এই সন্দেহ যাতে তৈরি না হয় এই কারণে এখানে একটা কমা ব্যবহার করে একটু আলাদা করে দেওয়া হয়েছে। সাধারণভাবে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে এবং যেখানে প্রয়োজন সেখানে তাদেরকে প্রয়োজন অনুসারে তাদেরকে কী করা হচ্ছে, এই চিকিৎসা দেওয়া হচ্ছে। এটাও আমাদের ডিরেক্ট স্পিচে ছিল। আর তারপর এই ডিরেক্ট স্পিচের যে রিপোর্টেড স্পিচ চলে গেলো, এখন রিপোর্টিং যে স্পিচ বা রিপোর্টিং ভার্ব সেটা বলা হচ্ছে ইট অলসো মেনশনড। এই ইটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই স্টেটমেন্ট, মানে এই বিবৃতি এও উল্লেখ করে, ঠিক আছে, এও উল্লেখ করে। সো আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে বিবৃতিতে এও উল্লেখ করা হয় যে অবশিষ্ট যাত্রী ও বিমান কর্মীদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে যে দেয়ার ওয়ার 21 প্যাসেঞ্জার্স অ্যান্ড 18 ক্রু মেম্বার্স ইন টোটাল অন বোর্ড। সো খেয়াল করুন, খুবই সিম্পল বাক্য যে এই যে দেয়ারের ব্যবহার এগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বা সিওডো সাবজেক্ট বলা হয়, একটু পূর্বে বলেছিলাম। দেয়ার ইজ মানে আছে, দেয়ার আর মানে আছে, ঠিক আছে, আর দেয়ার ওয়াজ মানে ছিল, দেয়ার ওয়ার মানেও ছিল, ঠিক আছে। সিঙ্গুলার হলে ওয়াজ, ইজ, আর প্লুরাল হলে আর, ওয়ার। সো দেয়ার ওয়ার ছিল, কি ছিল, কারা ছিল সেটা কিন্তু পরে আসে যে 211 প্যাসেঞ্জার্স 211 জন যাত্রী অ্যান্ড 18 ক্রু 18 জন বিমান কর্মী বা 18 জন ক্রু মেম্বার্স, ক্রু সদস্য 18 জন বিমান কর্মী সদস্য ছিল, ঠিক আছে। তাহলে এখানে দেখুন, এখানে এই স্ট্রাকচারাল দিক থেকে দেয়ারটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু অর্থগত দিক থেকে এই 211 প্যাসেঞ্জার্স অ্যান্ড 18 ক্রু মেম্বার্স এটা কিন্তু আমাদের অর্থগত দিক থেকে সাবজেক্ট, ঠিক আছে। যখন একটা বাক্যে সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে কী করা হয়, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট নিয়ে আসা হয়, যেমন দেয়ার এবং ইট, সে একই ব্যবহার এখানে করা হয়েছে। দেয়ার ওয়ার ছিল, ছিল 211 প্যাসেঞ্জার্স 211 জন যাত্রী অ্যান্ড 18 ক্রু মেম্বার্স 18 জন বিমান কর্মী। এখন এটাকেও মডিফাই করছে ইন টোটাল, মানে মোট একটা এরকম একটা তথ্য দেওয়ার জন্য বা এরকম একটা অর্থ দেওয়ার জন্য। এখন এই যে ইন টোটাল কিন্তু এই 21 প্যাসেঞ্জার্স অ্যান্ড 18 ক্রু মেম্বার্স এই পুরোটাকে মডিফাই করছে, পুরো নাউন ফ্রেজকে মডিফাই করছে। এই টোটাল শব্দটি কিন্তু এই 211 পূর্বে ব্যবহার করা যেত এইভাবে যে দেয়ার ওয়ার টোটাল 211 প্যাসেঞ্জার্স। তাহলে কি হতো, এই টোটাল শব্দটি অ্যাডজেক্টিভ হয়ে এই 211 এবং 18কে মডিফাই করতো, কিন্তু তারা কি করেছে, এই শব্দটিকে অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে না এনে তারা এটাকে প্রিপোজিশন আকারে এনে ওই শব্দ দুটোকে মডিফাই করছে যে 211 জন যাত্রী এবং 18 জন ক্রু তাদের অবস্থাটা কি ইন টোটাল, সর্বমোট কী ছিল, তারা কোথায় ছিল, অনবোর্ড, মানে বিমানের ভিতরে ছিল। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে বিমানের ভেতরে মোট 211 জন যাত্রী ও 18 জন ক্রু সদস্য ছিল। সো এই ছিল আমার আজকের অনুবাদ সেশন। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।